সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সেই সাথে জানাচ্ছি আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তোমাদের এবং তোমাদের ফ্যামিলির প্রতি। রাজবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও জানাই আমি মোহাম্মদ কুতুবুদ্দিন, ব্যবস্থাপনা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার চ্যাপ্টার অর্থাৎ অধ্যায় সপ্তম। এই অধ্যায়ে আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি রাষ্ট্রীয় ব্যবসা বলতে আমরা কি বুঝি, রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য, রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য এবং আরো কিছু জিনিস পড়েছি। সেগুলো হচ্ছে অর্থাৎ গত ক্লাসেই আমরা পড়েছি রাষ্ট্রীয় ব্যবসার কি কি সুবিধা প্রদান করে এবং রাষ্ট্রীয় ব্যবসা কি কি অসুবিধা আছে বা কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয় সে সম্পর্কে জেনেছি এবং সেই সাথে আরো কিছু জেনেছি বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অবস্থান, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সাথে, সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসার যৌক্তিকতা, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা কতটুকু যৌক্তিক বা বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশে পরিণত হবে কিছুদিন পরে, বা এই বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশে পরিণত হবে বা বাংলাদেশ একটা দেশ হিসেবে রাষ্ট্রীয় ব্যবসা কতটুকু সফল বা কতটুকু উপযুক্ত বা কতটুকু উপযুক্ত সেটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে হচ্ছে জাতীয় স্বার্থ সুরক্ষা। দেশ ও দেশের মানুষের স্বার্থকে জাতীয় স্বার্থ বলে। এরূপ স্বার্থ সুরক্ষা যে কোনো দেশের সরকার ও সরকারের অন্যান্য মন্ত্রীবর্গের প্রধান কর্তব্য। সরকারি খাত বা বিদেশি প্রতিষ্ঠানের উপর সবকিছু ছেড়ে দেওয়া যাবে না, অর্থাৎ সবকিছু যদি ব্যক্তি মালিকানাধীন এবং বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা তাদের মতো করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার জন্য চিন্তা করবে, অর্থাৎ তারা অধিক মুনাফা লাভের প্রত্যাশায় বা অধিক মুনাফা লাভের আশায় তারা কি করবে, একটা সিন্ডিকেট তৈরি করবে, পণ্যের সরবরাহ বিঘ্ন ঘটিয়ে পণ্যের আকস্মিক মূল্য বাড়িয়ে দিবে, যা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, আর যেটা দেশের মানুষের জন্য একটা বিপর্যয় ডেকে আনবে, অর্থাৎ জাতীয় স্বার্থ রক্ষা হবে না। আর রাষ্ট্রীয় ব্যবসার অন্যতম কাজই হচ্ছে জাতীয় স্বার্থ সুরক্ষা করা। এই জাতীয় স্বার্থ সুরক্ষার স্বার্থে রাষ্ট্রীয় ব্যবসার অবশ্যই অবশ্যই দরকার এবং অনেক যুক্তিযুক্ত। সাশ্রয়ী মূল্যে সেবা দান। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাষ্ট্রীয় ব্যবসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা এবং ন্যায্য মূল্যে কি করা, জনগণের মাঝে পণ্য সরবরাহ করা বা প্রদান করা বা পৌঁছে দেয়। কিন্তু এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বা অন্যান্য কোম্পানি ব্যবসার ক্ষেত্রে তারা কি চায় সবসময় এমনটা? না, সবসময় চায় না। তারা তাদের মাথার মধ্যে যখন সবসময় একই জিনিস ঘুরপাক খেতে থাকে যে মুনাফা অর্জন, অধিক মুনাফা অর্জন, তখন তারা হিত জ্ঞানকে বিবেচনা না করে তারা কি করে, অধিক মুনাফার লোভে মানুষের মাঝে অধিক দামে পণ্য সরবরাহের চিন্তা ভাবনা করে। আর এর ফলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় জিনিস, অর্থাৎ পণ্যদ্রব্যগুলো মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম রাষ্ট্রীয় ব্যবসা, তারা চায় কি জনগণের কল্যাণ করার জন্য এবং তারা একটা ন্যায্য মূল্য ধার্য করে জনগণের মাঝে বা গ্রাহকদের মাঝে পণ্য সরবরাহ করার চিন্তা ভাবনা করে। ফলে তারা কি করে, সাশ্রয়ী মূল্যে সেবা প্রদানের নিশ্চয়তা বিধান করে থাকে। আর এই স্বার্থেই রাষ্ট্রীয় ব্যবসার বাংলাদেশে খুবই জরুরি। বেসরকারি খাতের একচেটিয়া প্রবণতা রোধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একচেটিয়া প্রবণতা বলতে বাজারে মূল্য নির্ধারণ সহ শর্ত আরোপে একক প্রতিষ্ঠানের প্রাধান্য বিস্তারের সামর্থ্য ও প্রবণতাকে বোঝায়। অর্থাৎ একচেটিয়া বলতে একজন মাত্র বিক্রেতা, তিনি কি করবে, ওই পণ্যের দাম নির্ধারণ করবে এবং এমন ভাবে দাম নির্ধারণ করবে যেটা দেশের জনগণের জন্য বা গ্রাহকের জন্য ক্রয় করা খুব
দুরূহ ব্যাপার। বা তারা কি করে, একটা উদাহরণস্বরূপ যদি বলি, যে একটা একচেটিয়া ব্যবসা একটা জিনিস তৈরি করছে, ১০০ টাকা খরচ হয়েছে, কিন্তু সে ওইটাকে বেচার চিন্তা করলো ৪০০ টাকা। তার মানে কি, এটা টোটালি অমানবিক বা নীতি বিরোধী কাজ। অর্থাৎ আমার খরচ ১০০ টাকা যদি হয়, আমি সেখানে ১৫০ টাকা বেচতে পারি। সেই ১৫০ টাকা অর্থাৎ আমার কিছু লাভ অ্যাড করে আমি সেটাকে বিক্রয় করব। আর এই ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসাটা ব্যতিক্রম। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসা কি করে, এই ক্ষেত্রে তার ১০০ টাকা যদি খরচ হয়, তারা ১১০ টাকা বা ১১৫ টাকা এটা নির্ধারিত ন্যায্য মূল্য বা কিছু লাভ রেখে বিক্রি করার চিন্তা করে। ফলে এই যে বেসরকারি ক্ষেত্রে একচেটিয়া প্রবণতা রোধ করা রাষ্ট্রীয় ব্যবসার অন্যতম কাজ, বা রাষ্ট্রীয় ব্যবসা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বেসরকারি খাতের একচেটিয়া প্রবণতা রোধ করার জন্য রাষ্ট্রীয় ব্যবসার যৌক্তিকতা অনেক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যেটা হচ্ছে রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি। রাষ্ট্রের সক্ষমতা বলতে রাষ্ট্রের এমন সকল অবস্থা বা ক্ষমতা সামর্থ্যকে বোঝায় যা দ্বারা রাষ্ট্র তার জনগণের সর্বোচ্চ কল্যাণ সাধন করতে সমর্থ হয়। এরূপ সক্ষমতা দেশের প্রতিরক্ষা সামর্থ্য, আর্থিক সামর্থ্য, রাজনৈতিক ও কারিগরি সামর্থ্য ইত্যাদির উপর নির্ভরশীল। অর্থাৎ একটা রাষ্ট্রকে সব দিক থেকে সক্ষম করে তোলার জন্য সেই রাষ্ট্রকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা বা বিশেষভাবে সাহায্য করতে পারে, সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। আর এই ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবসার গুরুত্ব অপরিসীম। বেসরকারি খাতের সামর্থ্য পরিপূরণ, অর্থাৎ আমাদের দেশের মতো বেসরকারি খাত যথেষ্ট দুর্বল, বা আমাদের দেশের বেসরকারি খাত যথেষ্ট দুর্বল। বৃহদায়তন প্রকল্পে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিতে পারে না। অর্থাৎ এই ক্ষেত্রে তাদের মূলধনের ঘাটতি দেখা দেয়। আর এই ঘাটতি অভাব পূরণের জন্য রাষ্ট্রীয় ব্যবসাগুলো অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ তাদের যথেষ্ট মূলধন থাকে, তারা এই বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানগুলো কার্যক্রম বা বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর যে কার্যক্রম গুলো আছে সেগুলো স্মুথলি বা সুন্দরভাবে সম্পাদন করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 5টা কারণ বা আরো কিছু কারণের জন্য বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসায় গুরুত্ব অপরিসীম। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান করা অনেকটাই যুক্তিযুক্ত। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসা বাংলাদেশে খুবই জরুরি। অর্থাৎ দেশের জনগণের মাঝে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করার জন্য, জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য, রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধির জন্য এবং বিভিন্ন কাজকর্মের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসাটা অধিক যুক্তিযুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা সফল না হওয়ার কারণগুলো কি কি। কিছুক্ষণ আমরা আগে দেখেছি যে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসার যৌক্তিকতা কি। এখন বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা বিদ্যমান থাকার পরেও প্রতি বছর বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন বা লোকসানের সম্মুখীন হচ্ছে। কি কারণে? এর অন্যতম কারণগুলো এখন আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে সুনির্দিষ্ট উদ্দেশ্যের অভাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসা কি উদ্দেশ্যে কাজগুলো করতেছে সেই উদ্দেশ্যটা স্পেসিফিক বা সুনির্দিষ্ট না। আর এই সুনির্দিষ্ট না থাকার কারণেই রাষ্ট্রীয় ব্যবসা সফল হতে পারছে না। দেন হচ্ছে আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা। সরকারি আমলাদের দ্বারা কতগুলো বাধা ধরা নিয়ম অনুযায়ী এরূপ ব্যবসা পরিচালিত হয়। কর্মের দীর্ঘসূত্রিতা, শৈথিল্য, মন্থর গতি ও লাল ফিতার দূরত্ব পরিলক্ষিত হয়। ফলে ব্যবসায় স্বাভাবিক অগ্রগতি ব্যাহত হয়। দেন হচ্ছে কর্মীদের অনভিজ্ঞতা ও অদক্ষতা। আমাদের দেশে রাষ্ট্রীয় ব্যবসা পরিচালনায় নিযুক্ত সরকারি কর্মকর্তাদের শিক্ষা, অভিজ্ঞতা ও মেজাজ কোনোটাই ব্যবসা পরিবেশ পরিচালনার উপযোগী নয়। বিধায় এরা ব্যবসা ব্যবস্থাপনার ক্ষেত্রে অদক্ষতার পরিচয় ও অনভিজ্ঞতার পরিচয় দিয়ে যাচ্ছে। দেন হচ্ছে অতিরিক্ত উপরি ব্যয়। এরূপ ব্যবসায় কর্মীদের বাসস্থান নির্মাণ, এর রক্ষণাবেক্ষণ, পরিবহন ইত্যাদি খাতে উপরি ব্যয়ের পরিমাণ অত্যাধিক হয়। ব্যবসায়ের মোট বিনিয়োগের উপর প্রত্যর্পণ হার কম হয়ে থাকে। দেন হচ্ছে উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহারের অভাব। আমাদের দেশে রাষ্ট্রীয় শিল্প কলকারখানাগুলোতে সবসময় উৎপাদন ক্ষমতার পূর্ণ মাত্রার ব্যবহার সম্ভব হয় না। ফলে একদিকে যেমন অধিক মূলধন বিনিয়োগজনিত ব্যয় বৃদ্ধি পায়, অন্যদিকে উৎপাদনের ক্ষেত্রে স্থির ব্যয়ের পরিমাণও বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ সংগঠন কাঠামো। সংগঠন কাঠামো প্রতিষ্ঠানে
কর্মরত বিভিন্ন ব্যক্তিদের মধ্যকার দায়িত্ব, কর্তৃত্ব ও সম্পর্ক নির্দেশ করে। বাংলাদেশে অধিকাংশ রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রেই সাংগঠনিক জটিলতা লক্ষ্য করা যায়, ফলে ব্যবসায় ব্যবস্থাপকীয় দক্ষতা হ্রাস পায়। দেন হচ্ছে ব্যক্তিক উৎসাহের অভাব। যেহেতু এটা রাষ্ট্র কর্তৃক পরিচালিত গঠিত হয়, ফলে এখানে ব্যক্তিকেন্দ্রিক উৎসাহ খুব কম থাকে, অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন ব্যবসাগুলো তাদের উৎসাহ হারিয়ে ফেলে। এবং অন্যতম আরেকটা যে কারণ সেটা হচ্ছে সঠিক কর্মনীতির অভাব। রাষ্ট্রীয় ব্যবসায় সঠিক কর্মনীতির যথেষ্ট অভাব রয়েছে, অর্থাৎ আমার কোন কাজটা কত সময়ের মধ্যে এবং কিভাবে করতে হবে, কাকে দিয়ে করতে হবে, এই নীতি অভাবের কারণেই বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা সফল হতে পারছে না। দেন হচ্ছে কর্মীদের প্রশিক্ষণের অভাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কর্মীগুলোকে প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় ব্যবসার জন্য নিয়োগ করা হয় তাদেরকে যথাসময়ে যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া হয় না, ফলে এই প্রশিক্ষণের অভাবে রাষ্ট্রীয় ব্যবসা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে না। দেন হচ্ছে ঘন ঘন রাজনৈতিক পট পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, রাজনৈতিক পট পরিবর্তনের ফলে রাষ্ট্রীয় ব্যবসাগুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়। এক রাজনৈতিক দল এসে একরকম কর্মনীতি বা এক ধরনের কর্মনীতি বা পরিকল্পনা তৈরি করে, আরেক রাজনৈতিক দল এসে আবার অন্য ধরনের বা তার থেকে বা তার থেকে বিপরীত কোনো কর্মনীতি বা কার্যপ্লান বা ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করে। ফলে ওই রাজনৈতিক দলের সাথে এই রাজনৈতিক দলের যে পরিকল্পনার সাথে ব্যাপক ঘাটতি দেখা যায়, বিধায় তারা এই পট পরিবর্তনের সাথে খাপ খেয়ে চলতে পারে না, ফলে ব্যবসাটা সফলতা লাভ করতে পারে না। দেন হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসাগুলোতে সিদ্ধান্ত গ্রহণে অযথা বিলম্ব এবং গৃহীত সিদ্ধান্ত পরিবর্তনে অনিয়মিতার কারণে ব্যবসার কার্যক্ষেত্রে শিথিলতা এবং নিষ্ক্রিয়তা দেখা যায়। ফলে ব্যয় এবং অপচয় বৃদ্ধির কারণে ব্যবসার ব্যবস্থাপকীয় দক্ষতা এবং মুনাফার পরিমাণও কমে যায়। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসার সফল না হওয়ার কারণগুলো। এখন আমরা বাংলা জানবো বা জানার চেষ্টা করবো, আলোচনা করবো বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসাকে কিভাবে সফল করা যায়। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ। আমাদের প্রতিটি রাষ্ট্রীয় ব্যবসায় সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ অত্যাবশ্যক। এজন্য কিছু প্রতিষ্ঠান জনকল্যাণের উদ্দেশ্যে, কিছু প্রতিষ্ঠান জনকল্যাণ ও মুনাফা উভয়ের সমতার ভিত্তিতে এবং কিছু ব্যবসা মুনাফা অর্জনের ভিত্তিতে বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত করা দরকার। সব প্রতিষ্ঠানগুলোকেই শুধুমাত্র জনকল্যাণের উদ্দেশ্যে ছেড়ে দিলে হবে না। ভাগ করে করে, অর্থাৎ কিছু প্রতিষ্ঠানকে জনকল্যাণের উদ্দেশ্যে, কিছু প্রতিষ্ঠানকে জনকল্যাণ প্লাস মুনাফা অর্জনের উদ্দেশ্যে এবং কিছু প্রতিষ্ঠান মুনাফা অর্জনের ভিত্তিতে পরিচালনার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই রাষ্ট্রীয় ব্যবসাটাকে, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসাটাকে সফল করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেন হচ্ছে পুনর্গঠন ও পুনর্বিন্যাস। এ সকল প্রতিষ্ঠানকে গতিশীল ও উদ্দেশ্য অর্জনে সামর্থ্যবান করতে হলে এক্ষেত্রে প্রয়োজনীয় পুনর্গঠন ও পুনর্বিন্যাস করা ছাড়া কোনো বিকল্প নেই। যে সকল শিল্প প্রতিষ্ঠান বিরাষ্ট্রীকরণ করা আবশ্যক, সেক্ষেত্রে তাই করা উচিত। প্রয়োজনে কিছু প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া দরকার। অন্য প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে চালানোর জন্য এর আধুনিকায়ন এবং সকল ক্ষেত্রে নব উদ্যম ও গতি সঞ্চার করার জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন। দেন হচ্ছে পেশাজীবী ব্যবস্থাপনার প্রবর্তন। সরকারি আমলার পরিবর্তে এ সকল প্রতিষ্ঠানগুলোতে যত বেশি সম্ভব পেশাজীবী ব্যবস্থাপক নিয়োগ করা, কারণ পেশাজীবীরা তাদের ওই পরিকল্পনা, তাদের ওই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যথাযথ জ্ঞান বা বুদ্ধিমত্তা রাখে, কিন্তু একজন আমলা বা একজন রাজনীতিবিদ ওই পেশাজীবীর সাথে রিলেটেড না, সে ওইটা সম্পর্কে বা ওইটা সমস্যা সম্পর্কে ভালোভাবে জানবে না এবং ওইটার সমাধান দেওয়া সম্পর্কে ভালোভাবে জানবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে স্বায়ত্তশাসন ও কর্তৃত্বপূর্ণ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহকে প্রয়োজনীয় স্বায়ত্তশাসন প্রদান ও সেই সাথে এর ব্যবস্থাপনাকে স্বাচ্ছন্দ্যে কাজ করার মতো ক্ষমতা প্রদান করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তাদের স্ব ক্ষমতা ও কর্তৃত্ব দিতে হবে, তাহলে তারা, এবং জবাবদিহিতা, অর্থাৎ তাদেরকে এই জিনিসগুলো দেওয়ার ফলে, কর্তৃত্ব ও স্বশাসন দেওয়ার ফলে তারা যেন ব্যবসা প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালিত করে নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারে, সেভাবে তাদেরকে গাইড করা বা নির্দেশনা করা এবং
জবাবদিহিতার ব্যবস্থা করা। যদি নির্ধারিত লক্ষ্যে না পৌঁছাতে পারে, কেন পৌঁছাতে পারে নাই, কি ঘাটতি ছিল, কি জন্য পারে নাই, এই ব্যাপারে তাদেরকে জবাবদিহি করা বা তাদের কাছে কৈফিয়ত চাওয়া, যেটাকে বলে। সুষ্ঠু কর্ম নিয়মাবলী প্রবর্তন, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসাগুলো প্রাচীন কাল থেকে চলে আসছে একটা নির্দিষ্ট বা সুনির্ধারিত নিয়ম বা গণ্ডি, বাধা ধরা গণ্ডির মধ্যে। এর ফলে আগে যে জিনিসগুলো সুইটেবল ছিল বা উপযুক্ত ছিল, এখন অনেকগুলোই পরিবর্তন হয়েছে। অর্থাৎ এই কর্ম পরিবেশগুলো বা নিয়মাবলীগুলো নতুন করে প্রবর্তন করে বর্তমান সময়ের উপযোগী করে তৈরি করতে হবে বা প্রবর্তন করতে হবে, তাহলে এই রাষ্ট্রীয় ব্যবসা সফলতার মুখ দেখতে পারবে বা সফলভাবে পরিচালিত হতে পারবে। এর হচ্ছে নির্বাহীদের প্রশিক্ষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে যারা রাষ্ট্রীয় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, যারা নির্বাহী থাকবে, তাদেরকে যথাযথ সময়ে বা উপযুক্ত সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা, অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলা। এর ফলে রাষ্ট্রীয় ব্যবসা সফল করা সম্ভব। যথোপযুক্ত প্রণোদনা দান, অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসার সময়ে নির্বাহী ও কর্মীদের যে বেতন ও সুযোগ সুবিধা দেওয়া হয় তাও নিতান্তই অপ্রতুল। একটি সরকারি ব্যাংকের বড় কর্মকর্তা যে বেতন ও সুবিধা পায়, সে তুলনায় সরকারি ব্যাংক সমূহ কয়েক গুণ বেশি সুযোগ সুবিধা দেয়া হয় না। যে কারণে একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তার যে সুযোগ সুবিধা দেয়া হয়, একজন সরকারি কর্মকর্তার সেই সুযোগ দেয়া হয় না। ফলে তারা কাজ করতে বা উৎসাহ বা প্রণোদনা পায় না। এই প্রণোদনা না পাওয়ার কারণে তারা যথাযথভাবে কাজ করে না। সো তাদের মধ্যে যদি সঠিকভাবে প্রণোদনা দেওয়া হয় বা যথাযথভাবে প্রণোদনা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসাকে সফল করা সম্ভব। নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা, এই সকল ব্যবসা যথাযথ নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব আরোপ করা প্রয়োজন। কোন ব্যক্তি যাতে প্রতিষ্ঠানের নিয়ম নীতির বিরুদ্ধে চলতে না পারে তা নিশ্চিত করা আবশ্যক। অর্থাৎ নিয়ম নীতির বাইরে গেলে শাস্তির বিধান রাখার ব্যবস্থা করতে হবে, তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সফল করা সম্ভব। দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ, দীর্ঘদিনের অব্যবস্থার কারণে রাষ্ট্রীয় ব্যবসায় অভ্যন্তরে যে দুর্নীতি ও স্বজনপ্রীতি বাসা বেঁধেছে তা দূর করতে না পারলে উন্নয়ন সম্ভব নয়। এজন্য কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ ও সেই সাথে এর অভ্যন্তরে নিয়োজিত চিহ্নিত দুর্নীতিবাজ কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেন হচ্ছে মেধা ও দক্ষতার মর্যাদা দান। এতদিন ধরে কার্যক্ষেত্রে ফাঁকিবাজ ও মোসাহেবদের যে দৌরাত্ম্য প্রতিষ্ঠিত হয়েছে তা দূর করে যারা প্রকৃত নির্বাহী ও কর্মী এবং যাদের প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা, মেধা ও দক্ষতা রয়েছে, তাদের মর্যাদা প্রদান আবশ্যক। এর ফলে একদিকে যোগ্য ব্যক্তির যেমন পুরস্কৃত হবে, অন্যদের মাঝেও তেমনি কাজের প্রতি আগ্রহ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসাকে কিভাবে সফল করা যায় তার অন্যতম কিছু দিক নির্দেশনা বা কিছু বিষয় বা কিছু টপিক বা কিছু পয়েন্ট, যেগুলো যদি রাষ্ট্রীয় ব্যবসাগুলো ফলো করে, তাহলে রাষ্ট্রীয় ব্যবসাগুলো তাদের সফলতার মুখ দেখতে বাধ্য হবে বা সফলতার মুখ দেখতে পারবে বলে আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি আরো কয়েকটি জিনিস আরো একটা, দুইটা, তিনটা মজার বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা বা ইংলিশে বলা হয় পিপিপি। অর্থাৎ এই পিপিপির পূর্ণরূপ কি? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস। অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস বলতে আমরা কি বুঝি সেটা প্রথমে আমরা জানার চেষ্টা করি। সরকারি বেসরকারি অংশীদারিত্ব ব্যবসা বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস হলো দীর্ঘ মেয়াদী অংশীদারি ব্যবসা, যেখানে জনগণকে সেবা প্রদানের উদ্দেশ্যে বেসরকারি খাত সরকারের সাথে চুক্তি করে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে। বর্তমান বিশ্বায়নের এই যুগে নতুন নতুন ব্যবসা ধারণার যে উদ্ভব ঘটেছে, তার একটা বিশেষ রূপ হলো এই পিপিপি। অর্থাৎ বড় বড় প্রজেক্টে বিনিয়োগের জন্য শুধুমাত্র সরকার একার পক্ষে সম্ভব হয় না, এর সাথে যদি বেসরকারি সংস্থা বা বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে যথাসময়ে সম্পন্ন করে, তাহলে সেই ব্যবসাটাকে আমরা বলবো সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা। আর এই ব্যবসার অন্যতম উদ্দেশ্য হলো যে মূলধনের যে ঘাটতি থাকে বা ব্যবস্থাপনার যে ঘাটতি থাকে বা নির্মাণের যে অর্থাৎ কারিগরিগত যে
দুর্বলতা বা মানে ঘাটতি থাকে, এই ঘাটতিগুলো পূরণের উদ্দেশ্যেই মূলত পিপিপি গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পিপিপির কয়েকটা রূপ হচ্ছে বিওওটি, বিওটি, বিওও। এখন উদাহরণস্বরূপ আমরা যদি বলি সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসার উদাহরণগুলো কি কি, যেমন সরকার পদ্মা সেতু নির্মাণ করবে, তাহলে এখানে 30,000 কোটি টাকা লাগবে। এই 30,000 কোটি টাকা বাংলাদেশ সরকার বা একজন সরকারের পক্ষে সরবরাহ করা সম্ভব হয় না। এখানে পিপিপি এর ভিত্তিতে, অর্থাৎ সরকার থাকবে, বেসরকারি প্রতিষ্ঠান এর সাথে নিয়োজিত থাকলে এই অর্থ সরবরাহটা খুব সহজ হয় এবং কার্যটা যথাসময়ে সুন্দরভাবে সম্পূর্ণ হওয়া সম্ভব হয়। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই জানবো যেটা বিওওটি। এই বিওওটি কি? এক্ষেত্রে বিল্ডিং ওনারশিপ অ্যান্ড অপারেটিং ও ট্রান্সফার, অর্থাৎ বিতে আমরা যেটা বুঝবো বিল্ডিং, ওতে অপারেটিং, আবার ওতে বুঝবো হচ্ছে ওনারশিপ, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে টি, ট্রান্সফার। অর্থাৎ যৌথ উদ্যোগে নির্মিত হয়, সবাই মালিকানা পায়, এক্ষেত্রে পরিচালনা করে ও এক পর্যায়ে মালিকানা সরকারি ক্ষেত্রে স্থানান্তরিত হয়। অর্থাৎ এই পর্যায়ে বেসরকারিরা ভূমিকা পালন করে, তারপরে একটা নির্দিষ্ট সময় পর এটা সরকারি হয়ে যায়। দেন হচ্ছে বিওটি। এক্ষেত্রে যৌথভাবে নির্মিত হলেও চুক্তি অনুযায়ী মালিকানা বেসরকারি খাতে দেওয়া হয় না। সরকারি উদ্যোক্তাদের প্রদত্ত তহবিল কার্যত ঋণ হিসেবে গণ্য হয়। চুক্তির মেয়াদ পর্যন্ত উভয় পক্ষ যৌথভাবে তা পরিচালনা করে এবং এক পর্যায়ে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের পাওনা ফেরত দিয়ে সম্পূর্ণ কর্তৃত্ব নিজের নিয়ন্ত্রণে ফিরে আসে। অর্থাৎ বিওটির আন্ডার হচ্ছে বিল্ড, ওনারশিপ এন্ড ট্রান্সফার। বিল্ড, ওনারশিপ এন্ড ট্রান্সফার। এই ক্ষেত্রে সরকার এবং বেসরকারি এই দুই সংগঠন বা সরকারি এবং বেসরকারি ভিত্তিতে তারা ব্যবসাটা পরিচালনা করবে একসাথে, এবং একটা নির্দিষ্ট সময় পর বেসরকারিদের বা বেসরকারি সংগঠনগুলোর বা প্রতিষ্ঠানগুলোর দায় দেনা পরিশোধ করা হলে তারা এই অনারশিপটা সরকারকে হস্তান্তর করে। তো এরপরে যেটা হচ্ছে বিওও, এক্ষেত্রে নির্মাণ, মালিকানা ও পরিচালনা চুক্তি অনুযায়ী একত্রে চলে, অর্থাৎ বিল্ড, ওনারশিপ এন্ড ট্রান্সফার, এই জিনিস তিনটাই একসাথে চলে। কোন পক্ষকে উক্ত মালিকানা হস্তান্তরের প্রশ্ন আসে, অর্থাৎ এই ক্ষেত্রে সরকার বেসরকারিতে হস্তান্তর করবে না বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারকে হস্তান্তর করবে না। এই ক্ষেত্রে দুইটা প্রতিষ্ঠানই একসাথে বা দুই পক্ষই একসাথে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো হচ্ছে অন্যতম কিছু রূপ। শুধু বাংলাদেশে না, এটা সারা বিশ্বে খুব সুপ্রচলিত এবং এখন অধিক গ্রহণযোগ্য এই তিনটি রূপ, অর্থাৎ সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায়ের ক্ষেত্রে এই তিনটা রূপ পরিলক্ষিত হয় এবং এভাবেই সারা বিশ্বের বিভিন্ন ব্যবসায় সংগঠনগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে থাকছে বা পরিচালনা করে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এই ছিল। এরপরে দেখা হবে তোমাদের সাথে হয়তো অন্য ক্লাসে। তোমরা রেগুলার নিয়মিত ঠিকমতো পড়ালেখা করো এবং তোমাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে ক্লাসটি উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ।